হেল্পলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। এবং হেল্পলাইন মানেই আপনারা জানেন বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত উপদেশ আমরা এই অনুষ্ঠান থেকে পাই এবং বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকেরা আসেন এবং বিভিন্ন উপদেশ কিন্তু তারা দিয়ে থাকেন। এরকম অনেক জটিল রোগ যেটা আমরা শুনিও নি সেটাও কিন্তু আমরা এখান থেকেই জানতে পারি। এবং আজকেও তার অন্যথা নয়, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে, উচ্চ রক্তচাপ। হ্যাঁ, এই শব্দটার সঙ্গে আপনারা প্রায় অনেকেই পরিচিত, তার কারণ চারিপাশে অনেকেই দেখেন বা হয়তো আপনিও এতেই ভুগছেন। কি করে হয় এটা, কেন হয়, কি কি গাফিলতির কারণে এবং কি করে আমরা এর থেকে বাঁচবো, আজকে এই বিষয়ে আলোচনা হবে। আজকে আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন, এসএসকেএম হসপিটাল। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমরা সবসময় টিভির সামনে বসে থাকতে পারি না এবং মোবাইল যেটা আমাদের সবসময় থাকে, এবং সেই মোবাইলেই ইউটিউবে যান এবং ইউটিউব যদি না থাকে সেটা ইনস্টল করে নিন এবং সেখানে সার্চ অপশনে গিয়ে সিটিভি নেগেটিভ প্লাস লিখে সার্চ করুন, চলে আসবে লোগো এবং লাইভ স্ট্রিমিং কিন্তু দেখতে পারবেন। এখনো এখান থেকে ব্যাক করলে স্বাভাবিকভাবেই চলে যাবে, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবারে আসবো ডক্টরের কাছে, এই প্রশ্ন রাখবো যে এই যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, এই বিষয়টা কি, এটা আগে বুঝবো। নর্মালি আমাদের ব্লাড প্রেশার একটা লেভেল থাকে, যেটা আমরা বলি 140/90, তার বেশি হলে হাই ব্লাড প্রেশার। আমরা যদি দেখি ধরুন 40-50 বছর আগে, তখন হয়তো বলা হতো 160-100 এটা নর্মাল ব্লাড প্রেশার। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন যে মোটামুটি আমাদের ব্লাড প্রেশার যদি 130/80 থাকে তাহলে আমাদের চান্স অফ কমপ্লিকেশন অনেক কম। সেই জন্যই মোটামুটি এখন স্ট্যান্ডার্ড ধরা হয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং যেটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2025 যেটা রেকমেন্ডেশন দিয়েছেন 130/80 উপর হলেই হাই ব্লাড প্রেশার। কিন্তু সাধারণত আমরা ইন্ডিয়ান সেটিংয়ে আমরা বলি 140 সিস্টোলিক আর 90 মিলিমিটার ডায়াস্টোলিক হলে, তার বেশি হলে তখন আমরা বলি হাই ব্লাড প্রেশার। আচ্ছা, তাহলে একদম স্বাভাবিক মাত্রায় আমরা সেটাকেই ধরবো। এবং এই বিষয়টি কি, মানে কেন হয় এই উচ্চ রক্তচাপ? উচ্চ রক্তচাপ হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে ওয়ান অফ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন ব্যাপারটা কি, আমাদের ধরুন অনেক সময় আমাদের কি হয়, যে শিরাগুলো থাকে, এই শিরার মধ্যে যে এন্ডোথেলিয়াম থাকে ভিতরের লেয়ার, ওখানে এন্ডোথেলিয়াম থেকে আস্তে আস্তে কি হয়, একটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। ডিসফাংশন হয়ে গিয়ে একটা কোলেস্টেরল জমে গিয়ে থাকে, কোলেস্টেরল জমে যায়। কোলেস্টেরল জমে গিয়ে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, তার ফলে কি হার্টকে বেশি পাম্প করতে হচ্ছে, এই জন্যই আস্তে আস্তে ব্লাড প্রেশারটা ডেভেলপ করে যাচ্ছে। এই হাইপারটেনশন শুধু একা না, হাইপারটেনশনের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রোগ চলে আসে, এরকম ডায়াবেটিস হয়ে যায়, তার ওবেসিটি চলে যায়, তার আরও অনেক বিভিন্ন রকম প্রবলেম, মেটাবলিক ডিসফাংশন হয়ে যায়, কিডনি সমস্যা হয়ে যায়, এই সমস্যাগুলো চলে আসে ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে। আচ্ছা, মোটামুটি বংশগত কারণে কি এই উচ্চ রক্তচাপের বিষয়টি আসতে পারে? হ্যাঁ, এই উচ্চ রক্তচাপ দেখা গেছে অনেকেরই, যাদের ধরুন হাই ব্লাড প্রেশার ধরুন বাবা মার আছে, তার নেক্সট জেনারেশনে আবার হাই ব্লাড প্রেশার হতে পারে, পসিবিলিটি আছে। বাবা মার হাই ব্লাড প্রেশার না থাকলেও পরবর্তীকালে হতে পারে অনেক সময়, কেননা লাইফস্টাইলের জন্য। এই লাইফস্টাইল, এটাকে লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইলটা কি হয়েছে আজকালকার দিনে, ম্যাক্সিমাম হচ্ছে বসে বসে যত কিছু কাজ, এক্সারসাইজ একদমই নেই বললেই চলে। শুধুমাত্র ডিজিটস, মোবাইল এক্সারসাইজ, মোবাইল ডিজিট এক্সারসাইজটা হচ্ছে, হাঁটা চলা হচ্ছে না, জাঙ্ক ফুড খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার টাইম খুব ইরেগুলার হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে এটাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি এক কথায় বলতে গেলে। এবং এখনকার দিনে এটা খুব বেড়েই চলেছে। আরেকটা জিনিস খুব শোনা যায় যে একে নীরব ঘাতক বলা হয়, কেন বলা হয়? নীরব ঘাতক বলা হয় এই কারণে, এই যে ব্লাড প্রেশার ধরুন একটু আগেই আমি একজনকে পেশেন্টকে দেখছিলাম, তার ব্লাড প্রেশার 160/100, উনি জানেন না যে ওনার ব্লাড প্রেশার হাই আছে। এই ব্লাড প্রেশারটা যদি না চেক করা হয়, কোনো অনেক সময় কোনো সিমটমই হয় না, তার ফলে কি হয়, এই ব্লাড প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে আস্তে আস্তে এমন সময় এমন হতে পারে হয়তো কারোর একটা স্ট্রোক হয়ে গেল বা একটা হার্ট অ্যাটাক করে গেল বা কিডনিতে ড্যামেজ করে দিল। এই জন্যই মাঝে মধ্যেই ব্লাড প্রেশার চেক করাতে হয়, মাঝে মধ্যেই প্লাজমা গ্লুকোজ চেক করাতে হয়, কোলেস্টেরল লেভেল চেক করাতে হয়, ওয়েট চেক করাতে হয়, লিভার ফাংশন টেস্ট চেক করাতে হয়। চেক করালে ধরা পড়ে যায় যে কোনো প্রবলেম আছে কিনা। এবারে আমরা একটু সিরিয়াল ওয়াইজ সেই প্রধান কারণগুলো জানবো, মানে যেই কারণে এই উচ্চ রক্তচাপ হতে পারে, প্রধান কি কি কারণ রয়েছে? হাই ব্লাড প্রেশারের প্রধান কারণ হচ্ছে, ধরুন কারো ডায়াবেটিস আছে, তার থেকে হাই ব্লাড প্রেশার হতে পারে। কারো ধরুন ওবেসিটি আছে, ওজন খুব বেশি, সেখান থেকে হাই ব্লাড প্রেশার হতে পারে। কারো ধরুন ফুড ইনটেকটা হয়তো ঠিক ইরেগুলার ফুড ইনটেক, সল্ট প্রচুর পরিমাণে সল্ট খাচ্ছেন, সেখান থেকে হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে ব্লাড প্রেশার যে আমরা আলোচনা করছি আজকে, এই ব্লাড প্রেশারটাকে মেইনলি আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন 95% কেসে এসেনশিয়াল হাইপারটেনশন।
এখানে কোনো কারণ পাওয়া যায় না। আর সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে কিডনি থেকে হতে পারে, রেনোভাস্কুলার, রেনোপ্যারেনকাইমাল। ধরুন আমাদের যে কিডনিতে যে আর্টারিটা আছে, শিরাটা আছে, সেটা যদি সরু হয়ে গিয়ে থাকে, বা ধরুন কিডনিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, সেখান থেকে হতে পারে। আমাদের যে অ্যাওর্টা আছে, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা থেকে হতে পারে। এন্ডোক্রিন কজ, যেরকম হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডের সমস্যা হলে হতে পারে, কুশিং সিনড্রোম হলে হতে পারে। এরকম বিভিন্ন সেকেন্ডারি কজেস আছে। কোন সিনড্রোম বলে একটা আছে, সেখানে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম বলে, সেটা হাইপোক্যালিমিয়া হয়, পটাশিয়ামটা কমে যায়, তার ব্লাড প্রেশারটা বেশি থাকে, সেখান থেকে হতে পারে। এরকম সেকেন্ডারি কজ প্রায় 5% সেকেন্ডারি কজ হতে পারে। আর 95% কেসেই কোনো কজ পাওয়া যায় না, একে বলে এসেনশিয়াল হাইপারটেনশন। আচ্ছা, এবং এখনকার দিনে যে জেনারেশন, আমরা অনেকেই এই চারপাশে দেখা যায় যে মানসিকভাবে খুবই বিপর্যস্ত, ডিপ্রেশন, স্ট্রেস, প্রচুর সবকিছু, সেগুলো কি এটার কোনো কারণ হতে পারে? আর যদি হয় তাহলে সেটা কিভাবে? ডিপ্রেশন, অ্যাংজাইটি, এখান থেকেও আস্তে আস্তে ব্লাড প্রেশারটা বাড়তে পারে। মানে মানসিক চাপ মানসিক চাপ, অ্যাংজাইটিটা খুব ইম্পর্টেন্ট কারণ। অ্যাংজাইটি হচ্ছে মডার্ন প্লেগের মতো। আগে যেরকম প্লেগে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, এখন ম্যাক্সিমাম মানুষই দেখবেন অ্যাংজাইটি। অ্যাংজাইটি থেকে একটা ইম্পর্টেন্ট কারণ, সেখান থেকে হাই ব্লাড প্রেশার হতে পারে বেশি অ্যাংজাইটি যদি করা হয়। সেই অ্যাংজাইটিটা কমানোর জন্যই এবং এই সমস্ত লাইফস্টাইল ডিজিজ যাতে না হয়, সেজন্যই আমি বারবার করে আমরা বলে আসছি কি করতে হবে। লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, রেগুলার যোগ প্রাণায়াম করতে হবে। এইগুলো করতে পারলে কিন্তু আমরা লাইফস্টাইল ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবো। ধরুন কারো জেনেটিক কারণে কেউ সাসেপ্টেবল, ধরুন কারোর বাবা মার হাই ব্লাড প্রেশার আছে, তার নেক্সট জেনারেশনে হাই ব্লাড প্রেশার হতে পারে। কিন্তু উনি যদি প্রথম থেকে সচেতন হন এবং যদি ঠিক মতো লাইফস্টাইল ফলো করে, তাহলে হয়তো দেখা গেল ওনারা হয়তো হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস কিছুই হলো না। আচ্ছা, এবং জীবনযাত্রা, আমাদের জীবনযাত্রা আজকালকার দিনে খুব একটা সঠিকভাবে আমরা চালাতে পারি না, এবং তার পাশাপাশি রয়েছে খাদ্যাভ্যাস, সেটাও যে আমরা খুব ভালো মানে একদম সঠিক খাবারই খাচ্ছি সেটাও না। তো এগুলো কি একটা ঝুঁকি বাড়াতে পারে এই ক্ষেত্রে? আমি এইটাকে বলছিলাম একটু আগে, লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। লাইফস্টাইলটা থেকেই আমাদের অনেক ক্ষেত্রেই ব্লাড প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং ইরেগুলার লাইফস্টাইল এবং ইরেগুলার খাদ্যাভ্যাস এটা একটা প্রধান কারণ আমাদের হাই ব্লাড প্রেশারের পক্ষে। ওকে, এবারে যে প্রশ্ন রাখবো, যে এই যে হাই ব্লাড প্রেশার কোনো একজন মানুষের মধ্যে হয়েছে বা হবে, তার লক্ষণ কি আগে থেকে বোঝা যায়, বা কি কি লক্ষণ থাকে? অনেক সময় হাই ব্লাড প্রেশারের কোনো লক্ষণই থাকে না। আচ্ছা, তার ফলে চেক করা, যদি কেউ চেক না করান তাহলে কি হয়, তার অনেক দেরি হয়ে যায় হাই ব্লাড প্রেশার ধরা পড়তে। আর অনেকের অবশ্য অনেক সময় হয়তো মাথা ঝিমঝিম করছে, একটু মাথা ব্যথা করছে, এরকম হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই আমরা দেখেছি হাই ব্লাড প্রেশারের কোনো লক্ষণই থাকে না। আচ্ছা, মানে হাই ব্লাড প্রেশার আমার শরীরে বাধা মানে বাসা বাঁধছে, সেটা আমি কোনোভাবেই বোঝার আমার ক্ষেত্রে সম্ভব খুব নয়, কমই বোঝা যায়। ঠিক, খুব কম। আচ্ছা, তাহলে রক্ত পরীক্ষা করাও কি মানে খুব প্রয়োজনীয় আমাদের, মানে এটা চেক করার কি? হ্যাঁ, আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের ধরুন ডায়াবেটিস আছে কিনা, আমাদের কোলেস্টেরল লেভেল বেশি আছে কিনা, আমাদের লিভার ফাংশন টেস্ট কেমন আছে। এখন তো অনেকের ওবেসিটি হচ্ছে, ওবেসিটি থেকে তার লিভার ফাংশন ড্যামেজ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছে। তা অনেক সময় এরকম হয়েছে, ধরুন 17-18 বছরের বয়স, হ্যাঁ, সে হয়তো জানেই না, তার আস্তে আস্তে খিদে কমে যাচ্ছে, গা বমি করছে, হঠাৎ তার দেখা গেল ডাক্তারবাবু চেক করে দেখলেন হাই ব্লাড প্রেশার, 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার তখন হোল লাইফ ডায়ালিসিস করতে হবে কিংবা ট্রান্সপ্লান্ট করতে হবে। আচ্ছা, বাড়িতে রক্তচাপ মাপার কি কোনো সঠিক পদ্ধতি রয়েছে, বা এমনি বাড়িতে ছাড়া কি পদ্ধতি রয়েছে? এখন তো বাড়িতে আমরা বলি আপনারা বাড়িতে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে মাপুন, ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে ব্লাড প্রেশারটা চেক করুন এবং লিখে রাখুন। এমনিতে ডাক্তারবাবু এসে চেক করবি। অনেক সময় কি হয়, অনেক পেশেন্ট আছে তারা হয়তো ব্লাডিতে ভালোই আছেন, যেই হসপিটালে গেলেন তাদের ব্লাড প্রেশারটা বেড়ে গেল, ব্লাড প্রেশারটা বেড়ে যায়, একেবারে হোয়াইট কোট হাইপারটেনশন। সেই জন্য আমরা বলি আপনি বাড়িতে একটা ব্লাড প্রেশার মেশিনটা কিনে নিয়ে আপনি বাড়িতে মাঝে মধ্যে চেক করুন। আপনার একটা গ্লুকোমিটার যদি বাড়িতে থাকে তাও সেটাও সুবিধা হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সুগারটা কত আছে কিনা, সুগার বাড়লো না কমলো সেটাও আপনি বুঝতে পারবেন, এটা অনেক সুবিধা হবে। আর একটা জিনিস খুব শোনা যায় যে অনিয়ন্ত্রিত রক্তচাপ, উচ্চ রক্তচাপ, সেটা আমাদের শরীরে অনেক অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা কি সত্যি? মানে কতটা ক্ষতি করতে পারে এবং কোন কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত হতে পারে, কোন কোন অঙ্গ? ব্লাড প্রেশার থেকে, হাই ব্লাড প্রেশার থেকে মানে যেটা যদি প্রবলেম জটিলতার যেটা দিকটা হয়, বলি। কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের হার্টটাকে ড্যামেজ করে দেয়, হার্ট ফেলিওর হয়, আমাদের হার্ট অ্যাটাক করতে পারে। হার্ট অ্যাটাক কি করে করে, এই যে শিরাগুলো যেটা আছে, শিরাগুলোর ভিতরে কোলেস্টেরল জমে যায়। কোলেস্টেরল জমে গেলে ধরুন কলের পাইপে যদি একদম মরচে পড়ে যায়, তাহলে তো ঠিকমতো জল ফ্লো করবে না। সেরকম ভাবে যখনই শিরাগুলোর মধ্যে যখন এরকম কোলেস্টেরল জমে যাবে, তখন ঠিকমতো ফ্লো করবে না ব্লাডটা।
তার ফলে কি হবে, একটু হাঁটলেই হয়তো দেখা যাচ্ছে তার বুকে ব্যথা করছে। এই যে একটা সিমটম, হাঁটতে গেলেই বুকে ব্যথা করছে, এইটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস বলা হয়। এই ব্যথাটা যদি দেখা যায় যে অনেকক্ষণ থাকছে, প্রায় 30 মিনিট থেকে যাচ্ছে, ঘামটাম হচ্ছে, তখন আমরা সেটাকে সাধারণত সন্দেহ করি হয়তো হার্ট অ্যাটাক করেছে। তাহলে হার্ট অ্যাটাক করতে পারে, একটা স্ট্রোক হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, পায়ের আর্টারিস গুলো শুরু হয়ে যায়, সেখান থেকে একটা গ্যাংগ্রিন অবধি হতে পারে। চোখ হঠাৎ এরকম হয়েছে অনেকের, হয়তো উনি আছেন হাই ব্লাড প্রেশার, জানেন না, কোনো চিকিৎসা হয়তো করার না, কখনো চেকও করার নেই, দেখা গেল হঠাৎ দেখা গেল তার চোখে দেখতে পাচ্ছেন না। একে বলা হয় সেন্ট্রাল রেটিনাল আর্টারি থ্রম্বোসিস বা সেন্ট্রাল রেটিনাল ভেন থ্রম্বোসিস, মানে চোখেরটা ড্যামেজ হয়ে গেল। মানে যেটা স্ট্রোক যেটা আমাদের ব্রেনে হয়, যেটা হার্ট অ্যাটাক করে, সেরকম চোখেও এরকম একটা প্রবলেম হতে পারে। তাহলে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে একবার শেষ জেনে নেব যে নির্ধারণ করার কি পদ্ধতি রয়েছে। এটা খুব সিম্পল, আমরা ব্লাড প্রেশারটা চেক করি, পেশেন্টকে আমরা বলি যে আপনি জাস্ট হয়তো সিটিং পজিশনে আছেন, এই লেভেলে ব্লাড প্রেশারের কাপটাকে ইয়ে করে নিয়ে কিছুক্ষণ, তার আগে পেশেন্ট স্মোকিং করবেন না, চুপচাপ কিছুক্ষণ বসলেন, তারপরে ব্লাড প্রেশার আমরা চেক করি। চেক করে আমরা দেখি ব্লাড প্রেশারটা কেমন আছে। যদি দেখি ব্লাড প্রেশার বেশি আছে, তাহলে আমরা আবার এই হাতটাও চেক করলাম। এইভাবে কনফার্ম করে নেওয়ার পরে আমরা সাধারণত এখানে একটা কথা বলে নিই যে স্টেজিং অফ হাইপারটেনশন। স্টেজ হচ্ছে সাধারণত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন যে 130-এর উপর যদি হয় তাহলেই ব্লাড প্রেশার, কিন্তু সাধারণত আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেমে আমরা 140 বা 90, 140 থেকে 159 এটা সিস্টোলিক ব্লাড প্রেশার স্টেজ 1, 160-র উপর হলে স্টেজ 2, সেরকম ডায়াস্টোলিক 90 থেকে 99 স্টেজ 1, 100-র উপর হলে স্টেজ 2। কারণ যদি দেখা যায় স্টেজ 2 ব্লাড প্রেশার ধরুন 160 বা 100 হয়ে গেছে, তখন আমরা তাকে প্রথম থেকেই ওষুধটা শুরু করে দিই। আর মাইল্ড হাইপারটেনশন স্টেজ 1 হলে আমরা লাইফস্টাইলটা ফলো করতে বলি, হয়তো কিছুদিন আমরা ওয়েট করে দেখি যে তার ব্লাড প্রেশারটা কমছে কিনা, প্রাণায়াম করে ওয়েট রিডাকশন করে যদি ব্লাড প্রেশারটা কমে যায়, তাহলে আমরা তাকে আর ওষুধ দিই না। তাদের ক্ষেত্রে মেডিসিন না হলেও চলবে। চলবে। এর বাইরে কি চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতির মধ্যে ব্লাড প্রেশারটা ওষুধটা খেতে হবে। স্টেজ 2 হাইপারটেনশন হলে, যার ধরুন 160 সিস্টোলিক আর ডায়াস্টোলিক 100 আছে, তাদেরকে সাধারণত আমরা দুটো গ্রুপের ড্রাগ দিয়ে শুরু করি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন এবং টেলমিসার্টান, এরকম গ্রুপ দিয়ে শুরু করি। তাতেও যদি না কমা হয়, তখন আমরা ডায়াবেটিস একটা দিই। যদি 3টে ড্রাগ দেওয়া হয় কাউকে, 3টে রকমের ওষুধ দেওয়া হলো, তার মধ্যে একটা ডায়াবেটিক আছে, তাতেও যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, তাকে আমরা বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকলে আমরা দেখিনি আরো অন্যান্য কোনো আন্ডারলাইন কোনো কজ আছে কিনা, কোনো সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, সেটা আমরা খুঁজে দেখি। সেগুলো কি করে টেস্ট করা হয়? সেইগুলো আমরা করি, সেটা আমরা যেরকম একটা আলট্রাসোনোগ্রাফি করি, একটা চেস্ট এক্সরে করি, আমরা সিরাম সোডিয়াম পটাশিয়াম করি। মানে সেরকম কোনো সিম্পটমস দেখেই? হ্যাঁ, আচ্ছা। আমরা মোটামুটি বেসিক একটা আমরা ইনভেস্টিগেশন গুলো করে নিই। যার ব্লাড প্রেশার হাই আছে তার আমরা প্লাজমা গ্লুকোজ দেখে নিই, আমরা সিরাম ক্রিয়াটিনিন দেখে নিই, এক্সরে করে নিই, ইসিজি করে নিই, আমরা দেখি কোনো এন্ড অর্গান ড্যামেজ হয়েছে কিনা। ব্লাড প্রেশার বেশি থাকলে হয় কি, আস্তে 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 ড্যামেজ হতে থাকে। সেই ড্যামেজ কিছু হয়েছে কিনা সেই জন্য আমরা এই পরীক্ষাগুলো করে দেখিনি। ইউরিনে আমরা এক্সামিনেশন করে দেখিনি স্পট ইউরিন এসিআর, ইউরিন অ্যালবুমিনের ক্রিয়াটিনিন রেশিও, এটা আমরা ডায়াবেটিসও দেখি, হাইপারটেনশনও দেখি, তার ইউরিনে কোনো অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে কিনা ইউরিন দিয়ে। আর এই উচ্চ রক্তচাপ প্রতিরোধে কি ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত সাধারণ মানুষের? আমরা যেটা স্ট্যান্ডার্ড যেটা আমরা খাই, সেটা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন থাকবে, সব রকম ব্যালেন্স ডায়েট থাকবে। তার মধ্যে কার্বোহাইড্রেটও থাকবে 50% থেকে 60%, 20% ফ্যাট, 20% প্রোটিন, ভেজিটেবলস থাকবে, সবকিছুই থাকবে, ফ্রুটস, নাট, সবগুলোই থাকবে। আমরা যেটা অ্যাভয়েড করতে বলি সেটা হচ্ছে আমরা জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে বলি। আমরা বলি আপনি এক্সট্রা সল্ট পাতে খাবেন না। আমরা বলি আপনার কোল্ড ড্রিঙ্কস, স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করুন, তাহলেই আপনি ভালো থাকবেন। আচ্ছা, আর এই নিয়মিত ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে? প্রত্যেক মানুষেরই উচ্চ রক্তচাপ থাক বা না থাক, প্রত্যেক মানুষেরই 30 মিনিট হাঁটা দরকার। আমরা বলি 150 মিনিট পার উইক। আপনি যদি হাঁটতে না পারেন, ধরুন আপনার হয়তো পায়ে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, বা আপনার হয়তো খুবই কোমরে ব্যথা আছে, আপনি হাঁটতে পারছেন না, বা আপনার খুব ওজন বেশি, তখন আমরা যেটা বলি, আপনি বসে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করুন, হাতগুলো স্ট্রেচ করুন, হাতগুলো ঘোরান, এইভাবে আপনি শরীরচর্চাটা খুবই দরকার। ঠিক। আচ্ছা, এর পাশাপাশি ওষুধ ছাড়া কি কোনোভাবে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব? সেটা ইনিশিয়াল স্টেজে যারা ধরুন মাইল্ড হাইপারটেনশন আছে, তার সেটা আমরা চেষ্টা করে দেখি। যদি অল্প বয়স হয়, হয়তো মাইল্ড হাইপারটেনশন, উনি হয়তো ফলো আপে আসবেন, ওনার মধ্যে সেটা কমিউনিকেশন, উনি যদি ব্যাপারটা বুঝতে পারেন, তাহলে আমরা সেটা করি। আদারওয়াইজ আমরা যদি দেখি যে স্টেজ 2 হাইপারটেনশন, তাহলে আমরা প্রথম থেকে ওষুধ শুরু করে দিই।
আরেকটা বিষয় যেটা খুব দেখা যায়, অনেকে বলে যে প্রেশারের ওষুধ একবার শুরু করলে সেটা সারা জীবন চালিয়ে নিতে হবে, সেটা বন্ধ করা যাবে না। এটা কি মিথ না এটা সত্যি? আর কেন অতটাই গুরুত্বপূর্ণ হয়ে যায় এটাকে চালিয়ে নিয়ে যাওয়া যদি সত্যি হয়ে থাকে? সারা পৃথিবীতে দেখা গেছে যাদের ধরুন ব্লাড প্রেশার বেশি আছে, তারা হয়তো জানেন তাদের ব্লাড প্রেশার বেশি আছে, তা সত্ত্বেও দেখা গেছে 1/3 কন্ট্রোলে আছে। এই ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখাটা খুব ইম্পর্টেন্ট, কেননা যদি আপনি ওষুধ বন্ধ করে দেন ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। সেই জন্য আপনি নিজে কখনোই কোনো ডিসিশন নেবেন না, ডাক্তারবাবু আপনাকে ঠিক করে দেবেন যে ওষুধটা আপনি বাড়াবেন না কমাবেন না কি করবেন। যে ডাক্তারবাবু যতক্ষণ না পর্যন্ত লিখে দিচ্ছেন আপনি বন্ধ করুন, ততক্ষণ পর্যন্ত আপনি ওষুধ বন্ধ করবেন না। মানে সেটা কি যে কোনো এজে হতে পারে? কারণ আজকালকার দিনে তো এটা অনেক মানে কম, যে কোনো এজে হতে পারে। অনেক সময় অল্প বয়সে এখন অনেক পেশেন্টের ব্লাড প্রেশার ধরা পড়ে কম যাচ্ছে। বয়সে আপনি দেখেছেন? ওই যে একটু আগে ওইটা বললাম 17 বছর 18 বছর বয়সে হাই ব্লাড প্রেশার, তার কিডনি খারাপ হয়ে গেছে, হ্যাঁ ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গিয়ে তার ডায়ালিসিস চলছে। মানে তাদের ক্ষেত্রেও কি সেই ওষুধ কন্টিনিউ করতেই হবে? ওষুধ কন্টিনিউ করতে হবে। তাদের ক্ষেত্রে কোনোভাবে ঘরোয়া ভাবে এটা না না সম্ভব নয়। এবং সাধারণ মানুষকে মানে মোটামুটি খাদ্যাভ্যাস কিভাবে রাখলে পরে এই রোগটাই হবে না, মানে এই সমস্যাটাই আসবে না? কি কি খাদ্যাভ্যাস যদি আমরা না নিয়মিত রাখি? ব্লাড প্রেশারটা দেখুন, ব্লাড প্রেশার যদি জেনেটিক কারণে হয় তাহলে ব্লাড প্রেশার তো ডেভেলপ করবার সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু আমরা যদি ওই লাইফস্টাইল যে কথাগুলো বললাম, খাবার দাবার ঠিক মতো করি, যোগ প্রাণায়াম করি, তাহলে আমরা ডিলে করতে পারবো। হয়তো যেটা হয়তো 30 বছরে হতো সেটা 30 বছরে না হয়তো 40 বছর হলো বা 50 বছরে হলো, আমরা সেটাকে অনেকটা কমিয়ে আনতে পারবো ঠিক মতো যদি আমরা ফলো করি। এখনকার দিনে এটা নিয়ে খুব একটা সাধারণ মানুষ অর্থাৎ সচেতন নয়, তো তাদের সচেতনতার জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রত্যেকেই একটা না নির্দিষ্ট লাইফস্টাইল ফলো করবেন, আমি সেটাই বলবো। সেই লাইফস্টাইলটা হচ্ছে ধরুন আপনি আপনার ডিউটি বা কাজ যেটাই থাক না কেন, আপনি মনে করবেন যে আমাকে রোজ হাঁটতে হবে, আমাকে রোজ প্রাণায়াম করতে হবে, আমাকে হেলদি খাবার খেতে হবে, আমাকে এক্সট্রা পাতে নুন খাওয়া চলবে না, স্মোকিং অ্যালকোহল পুরো বন্ধ করতে হবে। মানে একবার ধরুন হার্ট অ্যাটাক যদি করে যায় বা একবার ধরুন কারো যদি একটা স্ট্রোক হয়ে যায়, এরকম অনেক ফ্যামিলি রুইন হয়ে গেছে। কিভাবে? ধরুন আর্নিং মেম্বার, তার একটা স্ট্রোক হয়ে গেল, স্ট্রোক হয়ে প্যারালিসিস হয়ে পড়ে গেলেন। সেইটা যাতে না হয় আমরা সবসময় সেই কথাই বলি যে আপনি আগে থেকেই সাবধান হন, চেক করান আপনার ব্লাড প্রেশার বেশি আছে কিনা। ডাক্তারবাবু যদি বলেন হ্যাঁ ব্লাড প্রেশার বেশি আছে তাহলে ওষুধটা খান, ওষুধটা খেলে তো কোনো অসুবিধাই হবে না। ওষুধটা খেয়ে গেলে দেখবেন আপনার কমপ্লিকেশন অনেক কম হবে। এবং যে বিষয়টি বলছিলাম যে আজকালকার দিনে এই তরুণদের মধ্যে সেটা খুব বেশি দেখা যাচ্ছে, এবং এই উচ্চ রক্তচাপ চতুর্দিকেই রয়েছে, প্রচুর পেশেন্ট রয়েছে, প্রচুর মানুষদের মধ্যে হচ্ছে, এবং তরুণদের মধ্যেও সেটা বেশি হচ্ছে। তরুণদের মধ্যে হওয়ার কারণগুলো কি কি রয়েছে? তরুণদের মধ্যে হওয়ার কারণ, ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে বডি ওয়েট বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই বডি ওয়েট বেড়ে যাওয়াটা দেখবেন অনেকেরই ওজন প্রায় 70, 80, 90 কেজি হয়ে যাচ্ছে। একটু আগে একজনকে দেখে আসলাম, তার ওজন 108 কেজি। এই যে ওবেসিটি হয়ে যাচ্ছে, তার হাই ব্লাড প্রেশার, এটা একটা ইম্পর্টেন্ট কারণ হাই ব্লাড প্রেশার হওয়ার। হাই ব্লাড প্রেশার হওয়ার, ডায়াবেটিস হওয়ার, তার লিভারে ফ্যাট জমে যাচ্ছে, তার স্ট্রোক হয়ে যেতে পারে, তার হার্ট অ্যাটাক করতে পারে, বিভিন্ন প্রবলেম ওই ওয়েট থেকে হয়ে যাচ্ছে। সেই জন্য ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে হবে, প্রেশারটা চেক করাতে হবে, প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে, সুগার থাকলে সুগারটা কন্ট্রোলে রাখতে হবে। এইগুলো করতে পারলে কিন্তু সবাই ভালো থাকবেন। কিন্তু এরকম দেখা যায় যারা খুব রোগা শরীরের তাদেরও উচ্চ রক্তচাপ হচ্ছে, হতে পারে, তাহলে এটা হতে পারে। এটা এই না যে সকলে শুধুমাত্র ওয়েট বেশি থাকলে রক্তচাপ বেশি হবে, এটা ডিপেন্ড করছে জেনেটিক কন্ডিশনের উপর। জেনেটিক্যালি যদি কারোর হাই ব্লাড প্রেশার টেন্ডেন্সি থাকে, তার ব্লাড প্রেশার হয়তো হবে, কিন্তু উনি যদি ঠিকমতো ওষুধপত্র খান বা উনি যদি ঠিকমতো যোগ প্রাণায়াম হাঁটাচলা করেন, তাহলে সেটা কন্ট্রোলে থাকবে। আমাদের কাজ হচ্ছে এটাকে কন্ট্রোলে রাখা। কন্ট্রোলে রাখলে কি হবে, কমপ্লিকেশন গুলো হবে না। আচ্ছা, সঠিক সময় যদি কেউ এর চিকিৎসা না করে সেক্ষেত্রে কি কি জটিলতা আসতে পারে? এইগুলোই হবে যেটা আমি একটু আগে বলছিলাম। সেটা ধরুন কারোর অনেক সময় আনটাইমলি হয়তো তার প্রিম্যাচিউর হয়তো হার্ট অ্যাটাক করে গেল, যে বয়সে করার কথা না, বা তার একটা স্ট্রোক হয়ে গেল, বা কিডনিতে ড্যামেজ হয়ে গেল, বা পায়ে গ্যাংগ্রিন হয়ে গেল, বা চোখটা নষ্ট হয়ে গেল, এইগুলো হয়ে যেতে পারে। মানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এর তো কোনো সিমটমসই নেই, তাহলে সাধারণ মানুষজন তো বুঝতেও পারছে না যে তার মধ্যে সেটা হচ্ছে। ওই অ্যাওয়ারনেসের জন্যই আমরা এই প্রোগ্রামটা এগুলো সবসময় করে থাকি, যে হাই ব্লাড প্রেশারটা কিন্তু অনেক সময় বোঝা যায় না, ব্লাড প্রেশারটা চেক করাতে হবে, চেক করিয়ে ডাক্তারবাবু পরামর্শ মতো ওষুধ খেতে হবে। যারা এটা বুঝতে পারেন না তাদের ক্ষেত্রেই প্রবলেমটা বেশি হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষ সেখানকার খুব একটা সচেতন হতে পারেন না, হয়তো তারা বোঝে না, তাদের জন্য কি কি সাজেশন থাকবে? এখন তো সব জায়গাতে আমাদের সমস্ত সরকারি হসপিটালে, গ্রামীণ হসপিটালে সব জায়গাতে ফ্রি ওষুধ পাওয়া যাচ্ছে। প্রেশার, সুগার,
সমস্ত ইনভেস্টিগেশন ফ্রি। টেলিমেডিসিন ওভার দ্য আমাদের স্বাস্থ্য ইঙ্গিত যেটা হয় সেখান থেকে আমাদের ডাক্তারবাবুরা বলে দিচ্ছেন, সেখান থেকে ওষুধপত্র খাওয়া হচ্ছে, আপনারা এসে কালেক্ট করে নিয়ে যান। আপনাদেরকে শুধু একটু আসতে হবে এবং ওষুধটা কালেক্ট করে নিতে হবে 1 মাসের জন্য। সব জায়গাতে ফ্রিতে ওষুধ পাওয়া যাচ্ছে। এইটা কিন্তু আপনাদের করতেই হবে, তা না হলে কিন্তু বিপদটা আপনাদেরই হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্ট ওমেন তার মধ্যেই হাই ব্লাড প্রেশার, সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম হতে পারে? এখানে 2 রকম সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে ধরুন কারোর আগে থেকেই হাই ব্লাড প্রেশার ছিল, পরে উনি প্রেগনেন্ট হলেন, বা আরেকজন হতে পারে তার কিছুই ছিল না, পরে প্রেগনেন্সি আসার পরে ওনার হাই ব্লাড প্রেশার হলো। যদি কারোর এরকম হয় যে হাই ব্লাড প্রেশার আছে, উনি প্রেগনেন্ট হতে চান, তাহলে আমরা এমন ওষুধ শুরু করি যেটা থ্রু আউট প্রেগনেন্সিতে দেওয়া যায়। আচ্ছা, আর যার ধরুন প্রেগনেন্সি অবস্থায় হাই ব্লাড প্রেশার আসলো, তাদেরকেও আমরা এমন ওষুধ দিই যাতে নাকি তার কমপ্লিকেশন না হয়। এই প্রেগনেন্সি হাইপারটেনশন থেকে একটা প্রবলেম হতে পারে, সেটাকে বলে প্রি এক্লাম্পসিয়া। আচ্ছা, প্রি এক্লাম্পসিয়া মানে পা ফুলে যাচ্ছে এবং সেটা অনেক সময় খিঁচুনি হতে পারে। আর একটা হচ্ছে এক্লাম্পসিয়া, সেখান থেকে হয়তো বাচ্চার ফিটাল ডেথও হতে পারে। আচ্ছা, ব্লাড প্রেশারটা সেই জন্য প্রেগনেন্সি অবস্থায় কারো যদি ব্লাড প্রেশার বেশি ধরা পড়ে, তাকে ঠিক মতো ওষুধপত্র খেয়ে যেতে হবে মানে এবং সেটাকে অবশ্যই অবহেলা করা যাবে না। অবহেলা করা যাবে না। এবং প্রেগনেন্ট ডেলিভারি হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা ঠিক হয়ে যায়। আচ্ছা, যেমনটা আপনি বললেন যে এক হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর ব্লাড প্রেশার হলো, আর একটা হচ্ছে আগে থেকেই রয়েছে। সেক্ষেত্রে যেমন আমরা খানিকক্ষণ আগে শুরুতে আলোচনা করছিলাম যে বংশ পরম্পরায় বিষয়টা আসছে, এক্ষেত্রে কোনটার থেকে ওই পরবর্তীকালে তার সন্তানের হতে পারে, মানে এরকম কি হয় যে হতেই হবে? জেনেটিক কারণে ধরুন কারোর ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার আছে, উনি প্রেগনেন্ট হতে চান, তখন আমরা ওনাকে এমন একটা ওষুধ দিই যেটা নাকি থ্রু আউট প্রেগনেন্সিতে কন্টিনিউ করা যাবে, এরকম ওষুধ দিই। এবং পরবর্তীকালে ওনার হাই ব্লাড প্রেশারটা ফলো করতে হবে এবং নেক্সট জেনারেশনের ব্লাড প্রেশারটা হতে পারে সেটা খেয়াল রাখতে হবে। আর একটা ওষুধের নাম বলছি, সেটার নাম হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা সাধারণত মেল পার্সনের হয়, কিডনিতে সিস্ট হয়ে যায়, সেখান থেকে হাই ব্লাড প্রেশার হয় এবং নেক্সট জেনারেশনও হতে পারে। সেজন্য চেক করে দেখতে হবে নেক্সট জেনারেশনে পলিসিস্টিক কিডনি হচ্ছে কিনা, তার হাই ব্লাড প্রেশার হচ্ছে কিনা, এবং ব্লাড প্রেশার হলে তার সেটা কন্ট্রোল করতে হবে। মোটামুটি কোন এজ থেকে সেটা দেখা সেটা উচিত? প্রথম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাও কোন এজ থেকে? আমরা যেটা বলি, ধরুন কেউ আজকে ধরুন আমার কাছে ধরুন 15 বছর বয়স, জ্বর নিয়ে আসলেন, প্রথমেই আমি যেটা করি ফার্স্ট ব্লাড প্রেশারটা চেক করি। আচ্ছা, ব্লাড প্রেশারটা চেক করলেই ধরা পড়ে যায় তার ব্লাড প্রেশার আছে কি না আছে। এমন হয়েছে অনেক পেশেন্ট এরকম হয়েছে, তারা জানেনই না তার ব্লাড প্রেশার বেশি আছে, চেক করার পরে ধরা পড়লে তখন আমি বলে দিলাম হ্যাঁ আপনাকে ওষুধটা খেতে হবে। সেই জন্য প্রত্যেকটা পেশেন্টকে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টেই আমি সবসময় বলি যে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টে প্রত্যেকটা পেশেন্টকে ব্লাড প্রেশার চেক করতে হবে। আচ্ছা, আর যে বিভিন্ন বয়সে আজকালকার দিনে হচ্ছে, তো বিভিন্ন বয়সের চিকিৎসাগুলো কি বিভিন্ন রকমের নাকি এক রকমের? তার ডিপেন্ড করছে যে ব্লাড প্রেশারটা কতটা আছে, সেই অনুযায়ী ডিপেন্ড করছে। সেই তো ব্লাড প্রেশার ধরুন কারোর ব্লাড প্রেশার আছে, তার সঙ্গে ডায়াবেটিসও আছে, তখন তাকে আমরা একটা গ্রুপের ওষুধ দেবো। ধরুন কারোর ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে তার প্রস্টেট গ্ল্যান্ডটা বড় আছে, তার ইউরিন করতে অসুবিধা, তখন তাকে আমরা একটা গ্রুপের ওষুধ দেবো। এরকম ভাবে আর কি ভাগ করা হয়। মোটামুটি কি ধরনের আপনি বেশি পেশেন্ট দেখেছেন ব্লাড প্রেশারের সাথে সেরকম জটিলতা, মানে জটিল ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস বলতে গেলে খুঁড়তো মাসতো ভাই। আচ্ছা, মানে একদম কমন। একদম সব সময় হয়তো কারো আজকে ব্লাড প্রেশার আছে, পরবর্তীতে ডায়াবেটিস ডেভেলপ করলো, কারোর আজকে ডায়াবেটিস হয়েছে, তার কিছুদিন পরে ব্লাড প্রেশার ডেভেলপ করলো। কাজে এই দুটো হচ্ছে কাজিন ব্রাদারের মতো, প্রায় সবসময় থাকে। এই দুটোকে সবসময় সাবধানে চলতে হবে এবং এই দুটোকেই ভালোভাবে কন্ট্রোল করতে হবে। আর মোটামুটি কি কি জটিলতা আপনি আপনার এতদিনের জার্নিতে দেখেছেন? আর একটা প্রবলেম হয়, যেটা অনেক সময় হয়, রাপচার হতে পারে অনেক সময়, বলে কোয়ার্কটেশনের অ্যাওর্টা। ব্যাপারটা কি, এই অ্যাওর্টা আমাদের যেটা আছে হার্ট থেকে উঠেছে, অ্যাওর্টা থেকে অ্যাওর্টা একটা ন্যারোইং হয়ে গেছে, কোয়ার্কটেশন, সেখান থেকে হাই ব্লাড প্রেশার হচ্ছে। বা অনেক সময় ডিসেকশন অফ অ্যাওর্টা। ডিসেকশন মানে কি, এই অ্যাওর্টা যে 3টে লেয়ার আছে, সেটা ব্লাড প্রেশারটা বেড়ে গিয়ে সেটা একটা ড্যামেজ করে দিল, সেটা একটা লাইফ থ্রেটনিং এমার্জেন্সি হতে পারে। এছাড়াও অনেক সময় অনেকেরই অল্প বয়সে স্ট্রোক হয়ে গেছে, কারোর হার্ট অ্যাটাক করে গেছে, কারোর হয়তো দেখা গেল তার কিডনির ড্যামেজ হয়ে গেছে, কারোর পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে। এই জন্য হাই ব্লাড প্রেশার থেকে অনেক রকম কমপ্লিকেশন মানুষের হয়, কিন্তু যারা ঠিক মতো চলেন, যারা ঠিক মতো ওষুধপত্র খান, তাদের কোনো অসুবিধাই হয় না। আচ্ছা, আরেকটা বিষয় আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে ওই যে বংশ পরম্পরা সেটা একদম শুরু থেকেই চেক আপ করানোটা খুব জরুরি, সেক্ষেত্রে কি শুরু থেকেই মেডিসিন নেওয়াটা অত্যন্ত জরুরি? তার যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে ওষুধ খেতে হবে। আর যদি ধরুন নেক্সট জেনারেশন হাই ব্লাড প্রেশার এখনো হয়নি, তাহলে মাঝে মধ্যে চেক করে দেখতে হবে হাই ব্লাড প্রেশার হচ্ছে কিনা,
কিডনিতে সিস্টগুলো ডেভেলপ করছে কিনা এগুলো দেখতে হবে চেক করে। মোটামুটি কোন এজ থেকে মানে বাড়ির লোকজনের মনে হবে বা হ্যাঁ, মোটামুটি হওয়া উচিত যে চেক করা উচিত? যদি ধরুন বাবার যদি পলিসিস্টিক কিডনি থাকে, তার ছেলে যদি বয়স 14-15 বছর হয়, তখন কি তাকে চেক করতে হবে, তার ব্লাড প্রেশার কত আছে, তার কিডনিতে সিস্ট আছে কিনা, ক্রিয়াটিনিন কেমন আছে, এগুলো সব চেক করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রতিদিনের লাইফস্টাইলের মধ্যে মোটামুটি কি কি চেঞ্জেস যাদের হয়েছে, তবে খুব একটা বেশি পরিমাণে নয়, মোটামুটি এটা কন্ট্রোলে আছে, চেঞ্জেসের তাদের মধ্যে মধ্যে কি কি করা ওয়াকিং, আধ ঘন্টা হাঁটা খুব জরুরি, প্রাণায়াম করা খুব দরকার, টাইম মতো খাওয়া দাওয়া করাটা খুব দরকার। সব থেকে বড় জিনিস হচ্ছে যে অ্যাংজাইটি না করা এবং সবসময় পজিটিভ চিন্তা করা যে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। যাই থাক না কেন, এই যদি পজিটিভ চিন্তা করা হয় তাহলে পজিটিভ চিন্তার একটা এফেক্ট আছে। তার ফলে কি হচ্ছে, চট করে দেখবেন কোনো প্রবলেম হচ্ছে না। এই অ্যাংজাইটিটা থেকে কি হয়, অ্যাংজাইটি থেকে আস্তে 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 বিভিন্ন রকম প্রবলেম হতে থাকে। যে রেগুলার যদি কেউ প্রাণায়াম করতে থাকেন এবং এক্সারসাইজ করতে থাকেন, হাঁটাচলা করেন, তাহলে এই অ্যাংজাইটিটা অনেক কমে যাবে, ওনার মনটা অনেক শান্ত থাকবে, তার ফলে ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে, ব্লাড প্রেশারও কন্ট্রোল থাকবে, সবকিছুই ভালো থাকবে। আচ্ছা, এবং যাদের একদম কম মানে অর্থাৎ যাদের হয়নি বলছি, তাদের ক্ষেত্রে লাইফস্টাইলের কি কি তাদের ক্ষেত্রে এইটাই ফলো করতে হবে, যেটা এই লাইফস্টাইলটি ফলো করতে হবে যাতে না হয়, এই লাইফস্টাইল ফলো এবং করতে হবে। আমি একদম শেষ, যেহেতু সময় প্রায়, তাই সাধারণ মানুষ যারা রয়েছেন এবং যারা পেশেন্ট বা যারা পেশেন্ট নন হাই ব্লাড প্রেশারের, তাদের উদ্দেশ্যে কিছু সাজেশন চাইবো। আপনারা সবাই মাঝে মধ্যেই নিজেদের ব্লাড প্রেশার চেক করাবেন, ডায়াবেটিস আছে কিনা চেক করাবেন, তার অন্যান্য কোনো লিভারে কোনো ফ্যাট জমেছে কিনা, তার কোলেস্টেরল লেভেল বেশি আছে কিনা, মাঝে মধ্যে চোখটাও একবার দেখিয়ে নেবেন, ডায়াবেটিস থাকলে বছরে একবার চোখটা দেখিয়ে নেবেন। আমরা বলি যে আপনি যখন ডায়াবেটিস পেশেন্টদের বলি যে আপনারা পাটা খেয়াল করুন, পায়ে কোনো অসার ভাব হচ্ছে কিনা, কোনো পায়ে কোনো ঘা হচ্ছে কিনা সেটা চেক করুন। আপনি রেগুলার হাঁটাচলা করুন, যোগ প্রাণায়াম করুন এবং টাইম মতো খাওয়া দাওয়া করুন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, অ্যালকোহল স্মোকিং একদম বর্জন করুন। এই হ্যাবিটগুলোকে কিন্তু আস্তে আস্তে বর্জন করতে হবে, পজিটিভ গুড হ্যাবিটস তৈরি করতে হবে। গুড হ্যাবিটসের মধ্যে ইম্পর্টেন্ট গুড হ্যাবিটস হচ্ছে হেলদি লাইফস্টাইল, যেটা বললাম, প্রাণায়াম করা, হাঁটাচলা করা, এইগুলো করতে হবে, তাহলেই ভালো থাকবেন। মোটামুটি আমরা আজকে বুঝলাম যে এই উচ্চ রক্তচাপ আমাদের কি কি গাফিলতির জন্য হয় এবং তার থেকে আমরা কি করে বাঁচবো, আমাদের দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন আনা অত্যন্ত জরুরি, যার দরুন আমরা এর থেকে বাঁচতে পারি। তবে আজকের মতো এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ডক্টরকে, অসংখ্য ধন্যবাদ নমস্কার। আপনাদের সকলকে।